জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাজহার মাহবুব। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সোমবার থেকে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। অবরোধের আওতায় থাকবে মহাখালী রেলগেট, আমতলী ও গুলশান লিংক রোড। রাতে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিতুমীরের শিক্ষার্থীরা। ব্রিফিংয়ে অবরোধের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত 5 দিন ধরেই অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রোববারও শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যায় মহাখালী রামতলীতে সড়কে অবস্থান নেন তিতুমীরের শিক্ষার্থীরা। এ সময় মহাখালী, বনানী ও গুলশান সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। পরে রাত 8টার দিকে ফের তিতুমীর কলেজের সামনে চলে আসেন শিক্ষার্থীরা। রাষ্ট্র আমাদের সাথে ইচ্ছা করে দ্বিচারিতা করছে। আগামীকাল সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে আমতলী, মহাখালী রেলগেট এবং গুলশান লিংক রোড। অনির্দিষ্টকালের জন্য তিতুমীর শাটডাউন ঘোষণা করা হলো। এদিকে 7 কলেজের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়েছে সরকার। সে কারণে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। আগারগাঁওয়ে একনেক সভা শেষে এ কথা বলেন তিনি। 7টা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয় আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে। সেই 7 কলেজের মধ্যে তিতুমীর কলেজও আছে। হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না, এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা সম্পূর্ণরূপে বাতিলের দাবিতে আমৃত্যু অনশন শুরু করেছে কয়েকজন শিক্ষার্থী। রোববার বেলা 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। পোষ্যকোটা বাতিলের এই অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এদিকে পোষ্যকোটা সম্পূর্ণরূপে বাতিল না করা পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়টির 48টি বিভাগের প্রতিটি বিভাগে সর্বোচ্চ 4 জন শিক্ষার্থী পোষ্যকোটায় ভর্তির বিধানকে অযৌক্তিক ও চরম বৈষম্য বলে বলছেন অনশনকারীরা। তাদের দাবি, অযৌক্তিক পোষ্যকোটা বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য অর্থ মন্ত্রণালয় এ পর্যন্ত 232 কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, অভ্যুত্থানে আহতদের সারা জীবনের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নীতিমালা তৈরির কাজ চলছে। এই বিষয়ে সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে। সেটার কাজও প্রায় সম্পন্ন হয়ে আসছে, এবং এই অধিদপ্তরের নিরিখে এই অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে। তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধাদি দেওয়া হবে প্রবল, এবং সেই নিরিখে আমরা একটা নীতিমালা করছি। ওই নীতিমালার অধীনে তাদের পুনর্বাসন এবং যত রকমের ভাতা, এককালীন তাদের সঞ্চয়পত্র আমরা তাদেরকে দিচ্ছি। 282 কোটি টাকা আমরা এই পর্যায়ে বরাদ্দ পেয়েছি অর্থ মন্ত্রণালয় থেকে এই বছরে দেওয়ার জন্য, সেটা 232 কোটি। জুলাই অভ্যুত্থানে আহতদের দাবি দেওয়া বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। সুচিকিৎসা নিশ্চিতে আর একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। সচিবালয়ে এক অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা, এবং আজকে যেটা আমরা পেয়েছি সেখানে বলা আছে আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন। আমরা এই দুটোকেই অ্যাড্রেস করছি। যদি কেউ নিজের তার ক্যাটাগরি চেঞ্জ করতে চান, অথবা যদি আমাদের ক্যাটাগরি তৈরি করার কোনো বিজ্ঞান ভিত্তিক বিকল্প প্রস্তাব দেয়, এই দুটোই আমরা বিবেচনা করব। আমরা আশা করব যে তারা শান্ত থাকবেন।
ছাত্র আন্দোলনে চোখে আঘাতপ্রাপ্ত প্রায় 200 জনকে চিকিৎসা দিয়েছেন সিঙ্গাপুর থেকে আসা 5 জন চক্ষু বিশেষজ্ঞ। রোববার সকাল 9টা থেকে দ্বিতীয় দিনের মতো চিকিৎসা দেওয়া হয় ধানমন্ডি 27-এ অবস্থিত বাংলাদেশ আই হাসপাতালে। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীরা আসেন চিকিৎসা নিতে। এর মধ্যে দুদিনে 7 থেকে 8 জনকে সিঙ্গাপুরে পাঠানোর সুপারিশ করেছে বিদেশি চিকিৎসকরা। যাদের দৃষ্টি ফেরার কোনো সম্ভাবনা নেই তাদের বিদেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়নি। তবে রোগীদের অনেকেই বিদেশে যাওয়ার সুপারিশ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ইতিমধ্যে চোখের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে 10 জনকে। বিদেশিরা বলছে যে চোখের যে ডিপ আছে, যে বুলেটটা, এখন সিটি স্ক্যান ছাড়া তো এটা বলা যাচ্ছে না, সিটি স্ক্যান করার পর যা বলবে। আমরা চাচ্ছিলাম যে সেখানে যদি আমাদেরকে নিয়ে বেটার ট্রিটমেন্টের আওতায় এনে হয়তোবা আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। এই প্ল্যানে আগাইলে পারে এটা ভালো হইতে পারে, এই ধরনের তেমন কিছু প্ল্যান দেয় না। আবার তারা যদি কোনো প্ল্যান দেয়ও, সেই প্ল্যানটা আসলে আমাদের এই দেশের ডাক্তাররা সেটা যে ফুলফিল যে প্রপারভাবে ওটাকে ফলো করে তাও করে না। আমরা রেজিস্ট্রেশন করছি, আমরা কাউকে পিক অ্যান্ড চুজ করি নাই। এটা রুগীদের যারা যারা চাইছে তাদেরকে দেখানো হয়েছে। যাকে ওরা বলতেছে সিঙ্গাপুর নিয়ে যেও না, কারণ ওইটা বলার পরেও কিছু রুগী বলে যে না আমাকে ওখানে যেয়ে বলতে হবে। সো 100% যে সবাই স্যাটিসফাইড হয়েছে বা হবে আমি এটা মনে করি না। বাংলাদেশের ব্যবসা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে জাপান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশটি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। আকিকো প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে জাপান অত্যন্ত গুরুত্ব দেয়। জাপান সবসময় বাংলাদেশের পাশে আছে। তার এই সফরের লক্ষ্য দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা। তিনি অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কর্মসূচি এবং পরবর্তী নির্বাচনের বিষয়ে খোঁজ খবর নেন। আগামী 29 থেকে 30 মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই 30তম ফিউচার অব এশিয়া ইভেন্টে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান ইকুইনা আকিকো। সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীর মিরপুরে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন খাল সংস্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে জনগণ বাংলাদেশের রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের দায়িত্বটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে করি এই সংস্কার কার্যক্রম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যে একটা টাইমলাইন দিয়েছেন। এর মধ্যেই আমরা এই সংস্কার কার্যক্রমের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাব। রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা হচ্ছে। এখন সবারই পলিটিক্যাল স্টেটমেন্ট মেক করার তো অধিকার আছে এবং তাদেরও নিজস্ব রাজনীতি আছে। তবে আমরা মনে করি যে সংস্কার কাজটা আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আমাদের পূর্ণ করতে। সংস্কারের নামে নির্বাচন অনুষ্ঠানে দেরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দ্রুত নির্বাচন না হলে স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সংস্কারের প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলেও সবচাইতে আগে নির্বাচনই প্রয়োজন। নির্বাচনের মাধ্যমেই যাদেরকে জনগণ দায়িত্ব দেবে সংস্কারের কাজ তারাই শুরু করতে পারবে। যদি সংস্কার করে আমরা এই আলোচনা দীর্ঘ থেকে দীর্ঘায়িত করতে থাকি, দীর্ঘতর করতে থাকি, তাহলে কিন্তু স্বৈরাচার, যেই স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ, সকল মানুষ, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। নির্বাচনের তারিখ নিয়ে গড়িমসি করা স্বাভাবিক বিষয় নয়। জনগণকে নির্দিষ্ট তারিখ জানাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার বিকেলে রাজধানীর বাংলা একাডেমির প্রাঙ্গণে অমর একুশে বইমেলা উপলক্ষে জিয়া পরিষদের স্টলের উদ্বোধন করে একথা বলেন তিনি। বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের জন্য সব কিছু আটকে রাখা তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রের পথ সুগম হয়েছে, কিন্তু জনগণ এখনও পরিপূর্ণ গণতন্ত্রের ফল ভোগ করতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।
একটি গণতন্ত্রের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণার এই যে গড়িমসি করা, এটাও আপনার কোনো স্বাভাবিক আমার মনে হয় যে মানে একটি বিষয় নয়। মানুষকে অবশ্যই, জনগণকে অবশ্যই জানাতে হবে যে তার নির্বাচন কবে হবে। অনেকেই বলছেন যে আপনার শুধু নির্বাচনের জন্যই কি বিপ্লব হয়েছে? হ্যাঁ, বিপ্লব তো হয় একটা কোনো কজের উপর, কারণ 17 বছর এদেশের মানুষ ভোট দিতে পারেনি। এইটিকে বাদ রেখে, একপাশে রেখে অন্য কথা বারবার বললে পরে এক ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত বা এক ধরনের সংশয় মানুষের মধ্যে তৈরি হবে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তারা। রওনা দেওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির এই দুই নেতা বলেন, যুক্তরাষ্ট্রের এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেতে না পারায় তারা পরিবর্তে কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রতিনিধি হিসেবে যোগ দেবেন। সাইডলাইনে দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে বলেও জানান বিএনপির এই দুই শীর্ষ নেতা। এখানে কোনো আলোচনার বিষয় নেই, যে একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। তো সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। খসরুভাই আছেন, বাকিটা খসরুভাই বলবেন। না, এটা তো ব্রেকফাস্ট প্রেয়ার, এটা হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। হ্যাঁ, জাইমা রহমান লন্ডন থেকে জয়েন করবেন। হ্যাঁ, জি, তারেক সাহেব উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন। এবছরের ডিসেম্বরকেই টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার বিকেলে নাটোর জেলা প্রশাসন কার্যালয়ে ভোটার তালিকার হালনাগাদ নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় নির্বাচন কমিশনার বলেন, আগামীর নির্বাচন হবে মডেল নির্বাচন, তবে কবে নাগাদ নির্বাচন হবে তা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানান তিনি। অতীতে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার কারণে 5 জুলাই সৃষ্টি হয়েছে, তাই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া ও ভোট ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনতে নির্বাচন কমিশন কাজ করছে বলেও জানান তিনি। 2026 নয়, 2025-এর ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব। আর যদি রাজনৈতিক দলগুলো একটা মতকে পৌঁছাতে পারে এবং অপেক্ষাকৃত বেশি সংস্কার যেটা প্রয়োজন বলে তারা মনে করেন সেটা যদি করতে দেয়, তাহলে 2026-এর জুন নাগাদ নির্বাচন করা সম্ভব, অর্থাৎ প্রথমার্ধ। 25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে 3টি মামলা অনুমোদন দিয়েছে দুদক। রোববার সেগুনবাগিচার সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অনুমোদিত মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে 11,36,51,000 টাকার অবৈধ সম্পদ অর্জন ও তার ব্যাংক হিসাবে 86,69,00,000 টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে 4,47,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দ্বিতীয় মামলা অনুমোদন দিয়েছে দুদক। এছাড়া তৃতীয় মামলায় তাদের ছেলে আনিসুর রহমানের বিরুদ্ধে 9,89,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। শাহজাহান খান সাবেক সংসদ সদস্য মাদারীপুর 2 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 11,36,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে 86,69,00,000 টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার হত্যা মামলায় 6 দিনের রিমান্ড শেষে সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে সাবেক এই মন্ত্রীকে তোলা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে। আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। পরে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আন্দোলন দমনে অর্থ যোগান ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে আওয়ামী লীগ সরকারকে। যদিও আসামি পক্ষের আইনজীবীরা বলেন, তিনি আন্দোলনের সময় আহত ছাত্র জনতাকে তার মালিকানাধীন হাসপাতালে চিকিৎসা দিয়ে সহায়তা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলায় পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট নিহতের পরিবার ও আইনজীবী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে অভিযোগ গঠনের শুনানির সময় এই সন্তুষ্টির কথা জানান তারা। পুলিশ অভিযোগপত্রে 21 জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেন। তবে এর বিরুদ্ধে নারাজি আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা সহ আসামিদের রক্ষার চেষ্টায় নারাজির আবেদন করা হয়েছে বলে অভিযোগ নিহত তোফাজ্জলের পরিবার ও আইনজীবীর। আমরা দিচ্ছি না, এটা হলো ঢাকা ভার্সিটি যারা মামলা করছে তারা নারাজি দিচ্ছে, কিন্তু আমরা তো চার্জশিটের পক্ষে আছি। যেটা তদন্ত করে যেটা জমা দিচ্ছে সেটা সঠিক আছে। আমরা চাচ্ছি দ্রুত ওই তোফাজ্জল হত্যার বিচার বাংলাদেশের মানুষ দেখুক, এবং সেই প্রত্যাশায় আমরা আজকে কোর্টে এসেছি যে এই চার্জশিটে অ্যাকসেপ্ট করে দ্রুত ট্রায়ালে পাঠানো হোক। স্কুল ছাত্র আয়াজ হককে হত্যা মামলার আপিল শুনানির মাঝে আসামিকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার অভিযোগে তদন্ত কর্মকর্তা শহীদুল বিশ্বাসকে আগামী রোববার সকালে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এখন পর্যন্ত সে জেলে আছে, এখন পর্যন্ত তার এক পায়ে নাইমনেস কাজ করছে, অর্থাৎ অনুভূতি নাই। এগুলোকে আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি, রেকর্ড থেকে দেখিয়েছি। দেখালে ওই মামলার যিনি আয়ু ছিলেন তার নাম শহীদুল বিশ্বাস। এই শহীদুল বিশ্বাস তখন ধানমন্ডি থানার একজন এসআই ছিলেন। তাকে আগামী রবিবারে সকাল 10:30টায় তার এই আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে সশরীরে হাজির হয়ে তার এই আচরণের ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, ফ্যাসিস্ট শাসক টুটি চেপে ধরায় গত 16 বছর কথা বলতে পারেনি শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পকলা একাডেমি আয়োজিত জাতীয় নাট্য উৎসবের প্রথম দিনে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এখন কথা বলার সময় এসেছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা এই বাকস্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, গত 16 বছর দেশকে কিভাবে চলতে হবে সে সিদ্ধান্ত আসতো বাইরে থেকে। এই সময় নাট্য উৎসবের উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 5 আগস্টের পর স্বাধীনভাবে সব সাংস্কৃতিক আয়োজন করা যাচ্ছে। বাংলাদেশ নৃত্য ফেডারেশন সবসময় 24-এর সঙ্গে 52-এর একটা সিগনিফিক্যান্ট মিল আছে, আবার 24-এর সঙ্গে 71-এর একটা সিগনিফিক্যান্ট মিল আছে। 71 আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছিল, গত 16 বছরে সেটা আমরা প্রায় হারিয়ে ফেলেছিলাম, যে কারণে আমাদের দেশের অনেক কিছুই নির্ধারিত হতো দেশের বাইরে থেকে। যেই কারণেই অনেক তরুণেরা এই 24-এর পরে বলছে দ্বিতীয় স্বাধীনতা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো টঙ্গী তুরাগ তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের। এ সময় সারা বিশ্বের সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয় বিশেষ প্রার্থনা। ফজরের নামাজের পরপরই ময়দানে শুরু হয় হেদায়েতের বয়ান, আমল ও তাশকিল। সকাল 9টা 13 মিনিটে শুরু হয় মোনাজাত। ইজতেমা ময়দান ছাপিয়ে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নিতে অবস্থান নেন আবদুল্লাহপুর উত্তরা, ঢাকা ময়মনসিংহ রোড, টঙ্গী ব্রিজ, কামারপাড়া, চেরাগালী ও গাজীপুরের আশপাশের এলাকায়। আখেরি মোনাজাতে ক্ষমা প্রার্থনায় উম্মাহর দুহাত উঠে রবের দরবারে। তুরাগপার মুখরিত হয়ে ওঠে আমিন ধ্বনিতে। প্রায় 30 মিনিট মোনাজাতের পরে টঙ্গী ছাড়তে শুরু করেন মুসল্লিরা। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 3 থেকে 5 ফেব্রুয়ারি। এই পর্বে অংশ নেবেন 22 জেলার মুসল্লিরা। যত মুসল্লিগণ সবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া করা হয়েছে, এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এটা আমাদের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য খুব ভালো একটি ফলাফল নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে যারা জমায়েত হয়েছে ওরা বিভিন্ন জেলায় দেশে বিদেশে ছড়ায় ছিটায় যাবে এই দিন প্রচারের উদ্দেশ্যে। যারা আসে নেই তাদের কাছে কিভাবে দিন পৌঁছানো যায়
এই জন্য যারা আসছে তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, প্রত্যেকটা মসজিদে জামাত ওয়ালি সাথীরা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলের জিম্মাদারি। এইভাবেই ঘরে ঘরে দাওয়াত যদি পৌঁছে যায় ইনশাল্লাহ, আমি না হোক আমার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, এইভাবেই দাওয়াতের কাজ জারি থাকবে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত। খাদ্যপণ্যের যৌক্তিক দাম নির্ধারণে দীর্ঘমেয়াদী পদক্ষেপের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার রাজধানীর একটি হোটেলে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। আশ্বস্ত করেন আসন্ন রমজানে ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল থাকবে। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, বাজারের অবকাঠামোর উন্নয়ন না করা হলে পণ্যের দাম কমানো সম্ভব নয়। একই সঙ্গে দাম নিয়ন্ত্রণে আওয়ামী সরকারের নীতিমালা পরিবর্তনের পাশাপাশি উৎপাদক ও খুচরা দুই পর্যায়ে যৌক্তিক মূল্য নিশ্চিতের তাগিদ দেওয়া হয় সেমিনারে। আমরা রমজান সহ রমজান পরবর্তী বাজারে একটা প্রতিযোগী উপযুক্ত মূল্যে, যে আমাদের উদ্দেশ্য যে খাদ্য পণ্যের যে যৌক্তিক মূল্য যে অনুসন্ধানের উদ্দেশ্যে আমরা বসছি, আল্লাহর রহমতে আমরা আশা করি যে সেই জিনিসটাতে আমরা উপনীত হতে পারব। সিলেটে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছে, হাসপাতালে ভর্তি আছে 2 শিশুসহ আরও 5 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি প্রাইভেট কার। সকাল 7:30টার দিকে ওসমানীনগর উপজেলার 19 মাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান 2 জন। আহত 7 জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত 2 শিশুসহ 5 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা বলে জানায় পুলিশ। এদিকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। রাত 9টার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সবাই একই পরিবারের বলতে সবাই একে অন্যর আত্মীয়। যেমন সুয়েল হচ্ছে আমার বাইশটার সাথে ওনার আবার জেঠালি আসছে, এর মানে তো ওনার আত্মীয়। বর্তমানে আমাদের এখানে 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছেন, আর 3 জনকে আমরা ওই যে রেসপেক্টিভ ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছি আর কি চিকিৎসার জন্য। এনজিওগুলো পাহাড়ের সমস্যা জিয়ে রেখে ব্যবসা করতে চায়, তবে বিএনপি চায় পাহাড় কিংবা সমতলে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান। সকালে জাতীয় প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা সভায় একথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জিয়ে রেখে ব্যবসা করতে চায়, আর রাজনৈতিক বিষয়টি হচ্ছে সমস্যার সমাধান করতে চায়। সেই রাজনীতির সঙ্গে যারা আছেন তারা একমাত্র পারেন আগামী দিনে এই সমস্যার সমাধান করতে। শান্তি প্রতিষ্ঠার নামে মূলত সেখানে বাঙালি এবং পাহাড়িদের উপেক্ষা করে একটা গোষ্ঠীকে, চাকমার একটা অংশকে সন্তুল আরমার নেতৃত্বে তাকে দিয়ে একটা শান্তি চুক্তির নামে মূলত পাহাড়ে একটা অশান্তি তারা তৈরি করেছে। আমরা আপনার হাতে যে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র সংস্কারের, সেই দায়িত্ব আপনি পালন করুন। বাংলাদেশের প্রত্যেকটা দল সংগঠন আমরা আপনাকে সহযোগিতা করতে চাই রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে কিংস পার্টি গঠন করলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দল এবং কোনো সংগঠন সেটি মানবে না। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। সেখানে কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমার কথা শুন ভাই, আমি কি বলছি এটা আমার সফলতা। এই সরকার এখানে শরীফ আছে, এখানে শরীফ তুই আসছিস এখানে, ওর সাথে আমার যোগাযোগ হয়। শরীফ আমাকে ফোন দিয়ে এখানে, আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে, আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। ওই যে আপনাদের ওই যে ইয়াতে আমদাদ কোথায়, আমদাদ এখন মানে বাসায় আমি 4টা পর্যন্ত ওখানে। আপনারা যারা গাড়ি আটকাইছিলেন না, একটা যাই হোক রাজি, আমি তো বলি না আপনি রাজি হয়েছেন, একটা গাড়ি আটকাইছিলেন না, ওখানে একটা এক্স আর্মি অফিসার ছিল না? আমি ঠিক ওই সময় ওখানে ছিলাম। আমি গেছিলাম মাহিন গেছিলাম। একটা বিষয় আমি কি বলছি এটা আমার সফলতা। এই সরকার এটা পারে নাই,
সিম্পল এটা পারে নাই। ওনারা কেন পারে নাই বলি, এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারা তো বিপ্লবকে এরা মানেই না ভাই। আপনারা মাইরে ফেলেন, আমারে মাইরে ফেলেন। এই সরকার যদি না থাকে, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে বা অন্য কোনো রাজনৈতিক? হ্যাঁ ভাই, আপনারা যদি করে আমার এই সরকার এখানে শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসে না যে গণ অভ্যুত্থান হয়েছে, এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে না, হইতেছে কিনা ভাই? আমি আপনারা একটা কথা লিখে দেই, আপনি আমারে ভাই, আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজে কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি, এটা করতে পারি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তার আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার আবার হচ্ছে আমার এসের কি ভাল লাগবে ভাই? আমি কথাগুলো একটু শুনেন, এবার বলেন, আমার জিনিসটা বুঝেন। এবার দেখেন, আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয় নাই? আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় নাই? শোনেন, আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন, ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আইসা বলতেছে ভাই ফাইন, আমাদের কয়েকজনকে করে দেন, ব্যবস্থা করে দেন, আমরা আন্দোলন থামাইতেছি। আজকে যখন আপনি আজকে এখানে এই যে এখানে বসছেন, আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না, করি না, আবার আপনারা বলছেন আন্দোলন বলেন? ভাই একটা জিনিস দেখেন, আপনারা একজনকে বলতেছেন দালাল, আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া। আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে? আপনি আমারে দেখেন হয়েছে কিনা? আপনাদেরকে নিউজ হয় নাই, জন্মদিন সেলিব্রেট করতেছেন, আপনাদেরকে নিয়ে কি হচ্ছে আরো নেতিবাচক হয় নাই ভাই? আমার দেখেন হয়েছে কিনা? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায়? হ্যাঁ, এই যে মারামারি আজকে দেখেন, আমার একটা জিনিস বুঝেন, এই যে মারামারিটা হয়েছে, মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে? আমার ব্যর্থতা তাই মাইনা নিছি, আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে? এখানে আমার ভাই, আমার কথা দেখেন, তার মানে কি আপনি যে নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো এক আহত আরেক আহতকে বলতেছে কি ভুয়া, আবার একজন বলতেছে দালাল। তাহলে আপনি দেখেন একটা সরকার, এই ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিজে আইছেন? আমরা আনছি ওনাকে, আমরা নিজের আনছি ভাই। ভাই আপনাদের আমি শুধু ইয়াতে আসি, আমি মেন কথা হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন, এই জায়গাটা এই যে সারাদিন ওখানে বসেছিলেন, আপনাদের কি পুলিশ উঠাইছে? আপনারা যখন আন্দোলন করছেন পুলিশ উঠাইছে? জনদুর্ভোগ হয়েছে কিনা? উঠাইছে না? মানে জনদুর্ভোগ তো হয়েছে, পুলিশকে উঠাইছে, কিন্তু কারণ পুলিশ আপনাদের কই ইয়াটা করে। কিন্তু আজকে যে এখানে আসছেন ভাই, এই জায়গাটা মানে বাংলাদেশ। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আহতরা। সেখানে তাদেরকে বোঝাতে আবার এসেছেন হাসনাত আব্দুল্লাহ। আমরা সেখানে ছিলাম এতক্ষণ। গেল 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সব পর্যায়ে দলীয় লোক বসিয়েছে, তাই সেসব জায়গা সংস্কার করে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে ভোলার বাংলা স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই কথা বলেন। 15.5 বছর যে ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করেছিল, তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি সর্বত্র দলীয়করণ এবং বিশেষ করে ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তারা কিন্তু বিভিন্ন জায়গায় লোক সেটিং করেছে।
সেই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ না হবে ততক্ষণ পর্যন্ত দেশে সুন্দর একটা পরিবেশ নির্বাচনের তৈরি হওয়ার প্রশ্নই আসে না। এই জন্য আমরা বলছি যেগুলা জরুরি গুরুত্বপূর্ণ সংস্কার রয়েছে সেগুলা করার পরই জাতীয় নির্বাচনে পরিবেশ তৈরি করা। উচ্চ ঝুঁকি সম্পন্ন মায়ের নিরাপদ প্রসব ও নবজাতকের সুস্থতাকে সামনে রেখে ম্যাটারনাল ফিটাল মেডিসিন সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীতে চলছে দুদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স। সকাল ৮টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অংশ নিয়েছেন দেশের ৭ শতাধিক গাইনোকোলজিস্ট। এছাড়াও সরাসরি ও অনলাইনে যোগ দিয়েছেন যুক্তরাজ্য, মালয়েশিয়া, ফিলিপাইন সহ প্রায় 18টি দেশের স্পিকার। সম্মেলনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানান রোগযুক্ত ঝুঁকিপূর্ণ মায়েদের গর্ভকালে নিয়মিত পরীক্ষা করার বিষয়ে উৎসাহিত করা হয়। এছাড়াও গর্ভকালে মায়ের ও জন্মের পর নবজাতকের সুস্থতা নিশ্চিতে গাইনোকোলজিস্টদের সঙ্গে নবজাতক ও শিশুদের বিশেষজ্ঞদের একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। মৃত্যুহার কাঙ্ক্ষিত পর্যায়ে নামানো না গেলে এসডিজি গোল অর্জন সম্ভব নয় বলে মনে করেন ম্যাটারনাল ফিটাল মেডিসিন সোসাইটি অব বাংলাদেশ প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ফিরোজা বেগম। ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হ্যান্ডেল করার জন্য এই স্পেশালিটির দরকার। অতএব এইটার বিস্তার হওয়া এবং এই বিষয়ে অন্যান্য গাইনোকোলজিস্ট এমনকি সাধারণ গ্র্যাজুয়েটদেরকেও যেন এই ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি হ্যান্ডেল করা যদি ভালোভাবে শেখানো যায়, ওটা আমাদেরকে আসলে এসডিজি অ্যাচিভ করতে হেল্প করবে। কোয়ালিটি কেয়ার যদি আমি বলি, সেখানে আমাকে যেমন পেশেন্টের এক্সামিনেশনের ব্যাপারে আমাকে কেয়ারফুল হতে হবে, পেশেন্ট স্যাটিসফাইড কিনা সেটা আমাকে দেখতে হবে এবং আলটিমেটলি এটাকে পেশেন্টের রাইটটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে। এইটা যদি আমি করতে পারি প্রত্যেকটা জায়গায়, তাহলেই আমি কিন্তু ম্যাটারনাল ডেথ এবং নিওন্যাটাল ডেথটাকে কমাতে পারব। মৃত্যুহার যদি আমরা কমাতে চাই তাহলে কিন্তু যৌথভাবে যাওয়ার ছাড়া আর কোনো বিকল্প নাই। নবজাতক বিশেষজ্ঞ আছে অথবা শিশু বিশেষজ্ঞ যারা আছে এবং যারা অবস্টেট্রিশিয়ান যারা আছে, এদের একই সাথে কিন্তু কাজ করতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। আলবেনিয়ার আশ্রয় কেন্দ্র থেকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে 43 অভিবাসীকে, যাদের সবাই বাংলাদেশ ও মিশরের নাগরিক। রোম আদালতের নির্দেশে শনিবার সন্ধ্যায় ফেরত পাঠানো হয় তাদের। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। গত সপ্তাহে 49 অবৈধ অভিবাসীকে আলবেনিয়া পাঠায় জর্জিয়া মেলোনির সরকার। ভূমধ্য সাগর দিয়ে ইতালিতে পাড়ি জমানো অবৈধ অভিবাসীদের রুখতেই তার এই পদক্ষেপ। আলবেনিয়ার সঙ্গে চুক্তি অনুযায়ী আটক হওয়া অবৈধ অভিবাসীদের পাঠানো হবে তাদের দেশে। তবে আদালতে নির্দেশ বড় ধাক্কা ইতালি সরকারের জন্য। আগামী 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে কানাডা মেক্সিকোর উপর 25% মার্কিন শুল্ক। বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার সকালে কানাডার ক্যাবিনেট সদস্যদের সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। সে সময় ট্রাম্পের শুল্ক নীতির কড়া জবাব দেওয়ার কথা বলেন ট্রুডো। আর এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শিগগিরই আলোচনার কথা জানান তিনি। দেশটির কুইবেক ও ব্রিটিশ কলাম্বিয়া সহ বেশ কয়েকটি প্রদেশের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বন্ধেরও হুঁশিয়ারি দেন। যদিও বিষয়টি এতটা সহজ হবে না, কারণ কানাডার মোট আমদানির 75% আসে যুক্তরাষ্ট্র থেকে। কানাডা সরকারের মতে হঠাৎ করে দেশটির উপর এত বিপুল পরিমাণ শুল্ক আরোপ করে দুদেশের বহুদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প। এবারে খেলা প্রসঙ্গ। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। 1 মাসের নোটিশের ভিত্তিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি। অর্থাৎ চলতি মাস থেকে এই দায়িত্বে আর দেখা যাবে না তাকে। জানা গেছে আবারও কোচিং পেশায় ফিরতে সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ক্রিকেটার। গেল বছর 12 ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন হান্নান সরকার। আমি অনেকদিন যাবতই চিন্তা করছিলাম, গত 3 মাস যাবতই কিন্তু চিন্তা করছিলাম আমাদের বোর্ডের ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম স্যার, ফাহিম সিনা, তাদের সঙ্গে আমার বেশ আগেই আলোচনা হয়েছে। প্রাথমিক আলোচনাগুলো হচ্ছিল। লাস্টে গতকালকে আমি যখন পদপত্রটা দেই তার আগে আমি ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আমাদের প্রেসিডেন্টের সঙ্গে কথাবার্তা বলে আমি সিদ্ধান্তটা নিয়েছি। মানে এটা হুট করে কোনো প্ল্যান না, যেটা আমার প্ল্যানটা আসলে বেশ অনেক দিন আগে থেকেই ছিল। আমি আন্ডার 19 24 ওয়ার্ল্ড কাপ করে আসার পরপরই আমার প্ল্যান ছিল কোচিংয়ে যাওয়ার। বাট সেই জায়গাটায় হঠাৎ করে যখন আমার ন্যাশনাল সিলেকশন প্যানেলে আসার অফারটা ছিল, আমি সেটা নিয়েছিলাম। বাট 1 বছর যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে কোচিংয়ে গেলে আমার কেরিয়ার পাশাপাশি আমার মনে হয় ক্রিকেটে কন্ট্রিবিউটার জায়গাটা আরও বাড়বে। সেই জায়গা থেকে এই ধরনের সিদ্ধান্ত।
লিগ পর্ব শেষে শুরু বিপিএলের নক আউট পর্ব। দিনের প্রথম এলিমিনেটরে দুপুরে মাঠে নামবে রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স। সন্ধ্যায় কোয়ালিফায়ার টুর্নামেন্টের প্রথম 8টি ম্যাচে দুর্দান্তভাবে জয় তুলে নিয়ে সবার আগে শেষ 4 নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স, কিন্তু পরের 4টি ম্যাচ হেরে তাদের ছন্দপতন হয়। এতে করে কোয়ালিফায়ারের স্থান থেকে ছিটকে গেছে দলটি। তবে 8 জয় ও 4 হারে তারা এলিমিনেটর পর্বে জায়গা পেয়েছে। খুলনা টাইগার্স 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় রাজশাহীকে ছিটকে দিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে। প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা 6:30টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস। জয়ী দল সরাসরি স্থান পাবে ফাইনালে, পরাজিত দল খেলবে এলিমিনেটর ম্যাচের বিজয়ী বিপক্ষে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/c/ekhon tv।